ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন। বিএনপি আওয়ামী লীগকে ফেরাতে চায় কিনা প্রশ্ন জামাতের। জনগণ নয় ক্ষমতার ভাগে চোখ বিরোধীদের অভিযোগ সরকারি দলের। তুরাগ নদী থেকে উদ্ধার অজ্ঞাত 2 মরদেহের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও 2 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড। এএসআই চঞ্চলের 20 বছরের জেল। ওয়াসার উন্নয়ন প্রকল্পে আতঙ্কে নগরবাসী। খোঁড়া হচ্ছে 500 কিলোমিটার সড়ক। 2 দিনে দুর্ভোগ লাঘবের আশ্বাস এমডির। ফুটবল খেলা নিয়ে সংঘাতে জড়ালো ফরিদপুরের 20 গ্রামের মানুষ। টিয়ারশেল নিক্ষেপ, 5 পুলিশ সহ আহত অনেকে। ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে ফের উত্তাপ। শর্ত ভেঙেছে তেহরান। মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছে মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষ দিনে সরকার ও বিরোধী দলের এমপিদের বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ অধিবেশন। আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর ক্ষমতাসীনদের অভিযোগ, ক্ষমতার ভাগ পেতে সংস্কার নিয়ে কথা বলে বিরোধী দল। একদিন পরই 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাশ হবে সংসদে। তার আগে রোববারই বাজেটের উপর আলোচনার শেষ দিন। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর আহ্বান জানান। সেই সাথে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্ন তোলেন তারা। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপি দল, তাকে এত পছন্দ হয় কেন? অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যে যদি ঠিক মতো জাকাত আদায় করা যায়, তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট, এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। তবে জনগণের জন্য নয়, বরং ক্ষমতার ভাগের জন্য সংস্কার নিয়ে কথা বলে আসছে বিরোধী দল। এমন অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। বাজেটকে ভারসাম্যপূর্ণ ও জনবান্ধব আখ্যা দিচ্ছেন তারা। দেয়া হয়েছে, আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। বরাদ্দকৃত বাজেটের কথা উল্লেখ করে পরিকল্পনা তুলে ধরেন দায়িত্বপ্রাপ্তরা। রেল প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রেল স্টেশনে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রক্রিয়া চলছে। আর পানি সম্পদ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দৃশ্যমান হবে। সৌরবিদ্যুতের মাধ্যমে প্রতিটি স্টেশনে বিদ্যুৎ সংস্থাপনের কাজ করার জন্য এগিয়ে চলেছি। প্রতিটি স্টেশনে যাত্রী সেবা বৃদ্ধির জন্য বেসরকারি পর্যায়ে কাজ করছি। খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, সোমবার সংসদে পাশ হবে প্রস্তাবিত বাজেটের অর্থ বিল। জনাব আলী নওয়াজ মাহমুদ, সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। ব্যাংকে নগদ টাকার সংকট কমাতে সংসদে অদ্ভুত প্রস্তাব দিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন। বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, সাময়িকভাবে 500 বা 1000 টাকার নোট বাতিল করা যেতে পারে। একই সময়ে তিনি বলেন, দেশে এত ব্যাংকের
প্রয়োজন নেই। মানুষের হাতে থাকা কালো টাকা বের করে আনতে 2016 সালে ভারতের মোদী সরকার 500 ও 1000 রুপির নোট বাতিল করেছিল। 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে প্রশাসন। জনভোগান্তি এমন পর্যায়ে যায় যে ক্ষমতার মসনদই নড়ে ওঠে। এবারে বাংলাদেশেও এমন এক প্রস্তাব করে বসলেন সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। সাধারণ মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে রাখতে রোববার জাতীয় সংসদে তিনি 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব করেন। আমরা 500 টাকা 1000 টাকার নোটটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগ্যাল হয়ে যাবে টাকাটা। এ সময় তিনি দেশের অর্থনীতির আকার অনুযায়ী এত বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বলেও কড়া সমালোচনা করেন। টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নাই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ট্যাক্স বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংক ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। রোববার আলোচনায় সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে এর বাস্তবায়নের উপর জোর দেন। মঙ্গলবার পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। খুচরা ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ওপর প্রতি 1000 টাকায় 2 টাকা অগ্রিম কর প্রস্তাব প্রত্যাহার হচ্ছে, আর সেই সঙ্গে বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগও। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকেও সরে আসছে সরকার। এসব পরিবর্তন এনে আগামীকাল সংসদে পাশ হতে যাচ্ছে অর্থ বিল 2026। আমাদের সহকর্মী মাঝার মাহবুব একটি রিপোর্ট করেছেন এই নিয়ে। কর বাড়াতে বাজেট প্রস্তাবে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর 0.20% বা 1000 টাকায় 2 টাকা অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে এ সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থবিল পাশের আগেই এই সিদ্ধান্ত বাতিলে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থবিলে আরও বাতিল করা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আয় ও বিনিয়োগের স্বপ্রণোদিত প্রদর্শন অংশে কোনো করদাতা জমি বা ভবন কিনলে দলিলে উল্লেখিত মূল্যের অতিরিক্ত অর্থ কোথা থেকে আয় করেছেন তা জিজ্ঞাসা করা হবে না বলে বিধান রাখা হয়েছিল। সেখান থেকে সরে এসে আগের মতোই 10% জরিমানার বিধান বহাল থাকছে। এদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্তের দিকেও যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের 3,75,000 টাকার করমুক্ত সীমা বহাল রাখেন নতুন অর্থমন্ত্রী। তবে এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবিলে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হবে 4 লাখ টাকা। করজাল বাড়াতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল বাজেটে। তবে সংশোধিত অর্থবিলে সে প্রস্তাব থেকে সরে আসছে সরকার। এছাড়াও নিজস্ব স্বর্ণ বিক্রির উপর প্রস্তাবিত কর 15% থেকে কমিয়ে 5% হতে পারে। বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর কর হার কমে হতে পারে 5%। জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ের আইনি ভিত্তি অর্থবিল, যা সোমবার কিছুটা সংশোধন হয়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে পাশ হবে। মঙ্গলবার সরকারি ব্যয় সংক্রান্ত নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে বাজেট পাশের আনুষ্ঠানিকতা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্প্যাসোর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর স্পার্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। স্পার্সকে একটি আধুনিক যুগ উপযোগী, স্বনির্ভর ও জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ঢাকার পার্শ্ববর্তী তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া 2 মরদেহের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আজ আলাদা সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ।
হুঁশিয়ারি দেওয়া হয়েছে, গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। রাজধানী ঢাকার সীমানা ঘেঁষে বয়ে চলা শান্ত এক নদের নাম তুরাগ। সম্প্রতি শান্ত এ নদ অশান্ত হয়ে ধরা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে প্রকাশিত হয় ৭ আওয়ামী লীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর। দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হলেও মৃতের সংখ্যা ও কারণ নিয়ে তথ্যের গরমিল ছিল স্পষ্ট। এমন বাস্তবতায় তুরাগ নদীর মরদেহ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক ব্রিফিংয়ে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওইসব খবরের কোনো ভিত্তি নেই। এ নিয়ে নিহত কারো স্বজনদের পক্ষ থেকে অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি বলে দাবি ডিএমপির। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা দায়ের করা হয়নি। এদিকে এই গুজবের সূত্রপাত যে ঘটনাক্রম ঘিরে সেটি খোলাসা করতে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা পুলিশ। এসপি জানিয়েছেন, চলতি মাসে তুরাগ নদীর আশপাশ থেকে 2টি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়। তবে মৃত কারো সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় আশুলিয়া থানাধীন গরুহাটার ঘাট সংলগ্ন আশুলিয়া নদী হতে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। নদীর পানিতে গোসল করার সময় জন্য পানিতে ডুব দিয়ে আর ওঠেননি। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করে প্রায় 30 মিনিট পর পানির নিচ থেকে ভিকটিম রনি এর মৃতদেহ উদ্ধার করেন। আমরা ঢাকা জেলাবাসী সহ বাংলাদেশের সকল জনগণ যেন এই ধরনের অপপ্রচারে তারা বিভ্রান্ত না হয় এবং সোশ্যাল মিডিয়ায় একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে। যারা তুরাগ নদীতে মরদেহ সংক্রান্ত গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর আদাবরে পিটিয়ে হত্যা করা হয়েছে জাহিদ নামে এক তরুণকে। গ্রেপ্তারের পর আদালতে তোলার আগেই মৃত্যু হয় জাহিদের। তবে এটি গণপিটুনি নাকি বুঝে শুনে হত্যা, উঠেছে সেই প্রশ্ন। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ এটা নিয়ে একটা অনুসন্ধান করেছেন। রাজধানীর আদাবরে পিটুনিতে জাহিদ নামে আহত এক যুবক গেল শনিবার আদালত চত্বরেই জ্ঞান হারান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। জাহিদের প্রতিবেশী খোরশেদ জানান, শনিবার সকাল 10টা নাগাদ তার বাসায় হামলা চালান জাহিদ। এ বিষয়ে থানায় অভিযোগ করলে তা মামলা আকারে লিপিবদ্ধ করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের জন্য জাহিদের বাড়ির সামনে এলে তারা দেখেন স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে পাঠানো হয় আদালতে। আটক করলে যেটা হয়, মানুষ ক্ষিপ্ত হলে যেটা হয় এক প্রকার গণদোলাই, যেটা এরকম একটা ঘটনা এখানে আমরা শুনেছি। পুলিশ এখান থেকে তাকে নিয়ে এবং স্থানীয় কিছু লোকের সাথে নিয়ে সরাসরি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছে। ওখানে কিন্তু পরিবার বলছে ভিন্ন কথা। পুলিশের পোশাক ছাড়া যখন গেছে এলাকা একটু বেশি সবাই মিলে যখন ওরা মায়ের দূর করতে আসে তখন একটু বকা দিছে পুলিশে দৌড়ে আর হ্যান্ডক্যাপটা পরে আলেছে। পরে যে যেটুকু পারছে পুলিশ সহকারে এতটুকু করে মারছে। যাই কিছু করছে না করছে মনে করেন যে ওরা তো মাইরা হালানোর কথা না ফিরে। জি, এখানে পুলিশ আইছে, পুলিশের সামনে এখানে বাইরের থেকে ফোলা বানাইয়া এ জায়গার ফোলা বানাইয়া মিলাইয়া পিড়াই আর মারিয়ে এনেছে। জাহিদের ভাই জানান, সে মাদকাসক্ত ছিল, পরিবারের সঙ্গে তেমন বনিবনাও ছিল না। কিভাবে লোকজন আর পিড়ায় মারলো এবং কি তারপর ওই বাসা থেকে এক ধাপ পিড়ানোর পরে ক্লাবে আইনা শাটার বন্ধ করে জিআই পাইপ দিয়া আরেক ধাপ দ্বিতীয় ধাপে পিড়াইছে। তা পুলিশ কি এগুলো দেখে নাই? ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন বলছে, জাহিদের পুরো শরীর জুড়ে কালো জখমের চিহ্ন রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে র্যাবের অভিযানে পাটালি গ্রুপের নেতা শামীম সহ গ্রেপ্তার হয়েছেন 8 জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র এবং গুলি। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে এলিট বাহিনীটি জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার হন খোকন মুন্সি ও সজীব ব্যাপারী।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই পাটালি গ্রুপের সন্ধান পাওয়া যায়। এই গ্রুপের নেতা শামীমকে গ্রেপ্তার করে র্যাব। পরে গ্রেপ্তার করা হয় আরও 5 জনকে। একই পরিবারের 7 জনকে কুপিয়ে জখম করার মামলার আসামি তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, 2টি চাইনিজ কোরাল, 2টি চাপাতি ও একটি তরবারি। চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মোহাম্মদ শামীম পাটালির সহযোগীদ্বয় মোহাম্মদ খোকন মুন্সি ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে একই রাতে অভিযান পরিচালনা করে র্যাব 2 এর একটি আভিযানিক দল পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মোহাম্মদ শামীম পাটালি চন্দ্রিমা মডেল টাউন হতে একটি বিদেশি অস্ত্র ও 2 রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার হয়। শুরু হোক দিন বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। করছি রান্না, খেলাধুলা আর না, তৈরি নিমিষে ঝটপট সহজে, ঝামেলা নেই কোনো, খেতে মজাদার কোকোলা নুডলস। ওয়ালটন নেক্সট লেভেল অফারে পণ্য কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল টুর্নামেন্টে অতিথিদের দাওয়াত নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ইস্যুতে বিকেল 4টার দিকে শুরু হয় সংঘর্ষ। ছাত্রদলের অভিযোগ, মিথ্যে পরিচয়ে ক্যাম্পাসে ঢোকেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা। তারা এক শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন, আর এতে ক্ষুব্ধ হয়ে তাদের উপর চড়াও হন সাধারণ শিক্ষার্থীরা। তবে শিবিরের অভিযোগ, পূর্ব পরিচিত এক শিক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। এ সময় তাদের মারধর করে ছাত্রদল। জসিম স্যারের সাথে যখন সাক্ষাৎ করতে গেছি, তখনই আমাদের সাথে পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করে আমাদের উপর এলোপাতারি গণদোলায় আমাদেরকে দিচ্ছে। তারা প্রায় 40-50 জন ছিল। আমরা ক্যাম্পাসে আসার সাথে সাথে এখানে অতর্কিতভাবে অনেকগুলি ছেলে আমাদের উপর হামলা করে। আমি তাদের পরিচয় নিয়ে জানি না, নিঃসন্দেহে তারা কোনো আক্রোশের বসবাস করে। আমাকে সেভ করতে গিয়ে আমার ভাই আহত হয়েছেন। ওদেরকে যে হামলা করা হয়েছে, ওরা যদি বলতে পারে যে এখানে ছাত্র দলের কোনো পোস্টধারী নেতা ওদের ওখানে গিয়েছে কিনা বা ছিল কিনা, তাহলে এটা অবশ্যই আমরা দেখব কারা ছিল, কিন্তু আমরা ওকে সেভ করেছি। একজন গুরুত্বপূর্ণ পদধারী নেতা, ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি, সে ওপেনলি বলছে যে ছাত্রদল আমাদের প্রোটেক্ট দিছে, ছাত্রদল আমাদের বাঁচাইছে, এবং সে প্রেস ব্রিফিং এ আবার বললো যে তারও নাকি ছাত্রদল মারছে। আমরা তো আরো তদন্ত করতেছি যে আসলে বিষয়টা কি হয়েছিল, ডিটেলস যখন আমরা জানতে পারবো সেভাবে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। এখন আমরা বলেছি তাদের যেহেতু 2 পক্ষ আহত আছে, 2 পক্ষ অভিযোগ দেবে, আমরা সেই আইন মোতাবেকই ব্যবস্থা করব। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও 2 জনকে হত্যা মামলায় হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক আসামির যাবজ্জীবন এবং আরেক আসামিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামিপক্ষ। মাত্র কয়েক সেকেন্ড বাঁচা আর মৃত্যুর মাঝখানে ঝুলছিলেন আমির হোসেন, কিন্তু তবুও রক্ষকের পোশাকে থাকা পুলিশের বুলেটে তাকে ঝাঁঝরা হতে হয়। 2024 সালের 19 জুলাই রামপুরার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
ওই দিন বনশ্রীতে পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ নাদিম নামের এক ব্যক্তি। এছাড়া বাসার নিচে আইসক্রিম কিনতে গিয়ে 7 বছরের শিশু বাসিত খান মুসার মাথাভেদ করে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার দাদি মায়া ইসলামের। আর চিরতরে পঙ্গু হয়ে যায় শিশু মুসা। 24 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় ওই ঘটনার বিচার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আসামিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায় রাষ্ট্রপক্ষ। দীর্ঘ 8 মাসের শুনানি এবং যুক্তিতর্ক শেষে রোববার আলোচিত এ মামলায় রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। Accused DMP Commissioner Habibur Rahman, ADC Rashidul Islam and OC Mushirur Rahman are found liable under all the 3 charges. রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করে। রায় হলেও মামলার 5 আসামির মধ্যে কেবল সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি 4 আসামি এখনও পলাতক। এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব। অন্যদিকে রায়ের সঙ্গে দ্বিমত জানিয়ে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এই রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের দায় মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ওয়াসার উন্নয়ন প্রকল্প এখন নগরবাসীর আতঙ্কের নাম গলার কাটা। বর্ষা ঘনিয়ে আসতেই মাঠে নেমেছেন তারা। পয়ঃনিষ্কাশনের জন্য খোঁড়া হচ্ছে 500 কিলোমিটার সড়ক। আর এরই মধ্যে রাজধানীর নানা এলাকায় তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগ। তবে তা 2 দিনের মধ্যে ঠিক করে ফেলার আশ্বাস দিয়েছেন ওয়াসার এমডি। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 500 কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড এলাকা, ব্যস্ত সড়কের মাঝখানেই খোঁড়া হয়েছে গর্ত। চারপাশে টিন দিয়ে ঘেরা, বন্ধ প্রায় সব ধরনের যান চলাচল। একই অবস্থা নবাববাড়ির মোড়েও। তবে এখানে কোনো রাগঢাক নেই। খোলা এই গর্তে পড়ে নিয়মিত আহত হচ্ছেন পথচারী। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। গত রমজানের আগে থেকেই বন্ধ রাস্তা। একদিন শ্রমিক এলে পরে 10 দিনই কাজ বন্ধ। রাতে অল্প বিস্তর আনাগোনা থাকলেও দিনে দেখা মেলে না ঠিকাদারের। কাজ কবে শেষ হবে জানেন না কেউ। বসানো হয়নি কোনো সাইনবোর্ডও। ঠিকমতো কাজ করে না, একদিন কাজ করে বা 5 দিন কাজ করে, তারপর থেকে আর কাজ করে না। অনেক জাম লেগে থাকে, আর বৃষ্টিতে রোড তোলা যায়, পানি হয়ে যায় অনেক। এটা কাটা যাচ্ছে আপনার পরে 2 মাস ধরে, আর ওইটা কাটছে আপনার আজকে পড়ায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এটা যদি বৃষ্টি হয় তাই মানুষের বাইক লিয়ে পুরো জায়গা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট নিতেছে। জায়গায় জায়গায় খাতা করে থুয়া জায়গা, আর এই যেভাবে মেশিনপত্র হালিয়ে তারা কোনো কাজকর্ম করে না। এসব অভিযোগ নিয়ে জানতে ঢাকা ওয়াসায় যোগাযোগ করা হলে চিরাচরিত সেই দায় এড়ানোর চেষ্টা ব্যবস্থাপনা পরিচালকের। বলছেন শুধু ওয়াসা নয়, রাস্তা খোঁড়ায় যুক্ত আরও একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি দিলেন 2 দিনের মধ্যে সড়ক মেরামতের অবিশ্বাস্য আশ্বাস। এই প্রকল্পটা হলো সম্পূর্ণ রূপে অধিক টাকাটা মূলত বৈদেশিক এবং কন্ট্রাক্টরও বিদেশি। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজটা হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে একটু করে এলাকা কাটবো, ওটা আবার দ্রুত করবো। 2 দিনের বেশি যাতে না থাকে জানেন। ওয়াসার এমডির এই আশ্বাস যে শুধু কথার কথা, তার প্রমাণ মিলেছে মাঠেই। তবে এই পুরো প্রকল্প ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইমার্জেন্সি পানির জন্য এই কাজটা তারা করছে। সামনের দিনগুলো থেকে আমরা এখনও কিন্তু সমন্বয় করেই করছি। কিছু ইমার্জেন্সি বেসিক থাকে, সেগুলিকে করতে হবে। কিছু করা থাকে, মানুষ পানি না খেয়ে মরতে পারবে না, সেই কারণে এই কাজটা করা। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এরকম কোনো বিষয় যদি থেকে থাকে সেটা ওয়াসার সাথে আমি একটু কথা বলে জানতে পারবো। উন্নয়নের নামে এমন সমন্বয়হীন খোঁড়াখুড়ি আর কতদিন সইবেন নগরবাসী?
আশ্বাস আর বাস্তবতার এই ফারাক ঘুচবে কবে? এখন সেই প্রশ্নের জবাব খুঁজছেন নগরবাসী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। ফলে আবারও স্বাভাবিক পর্যটন, পারিবারিক ভ্রমণ ও সীমান্ত নির্ভর যাতায়াতের সুযোগ তৈরি হলো বাংলাদেশি নাগরিকদের জন্য। এতে স্বস্তি জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। তবে ভিসার স্লট বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ভোগান্তি কমবে না বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ক্যাটাগরির ভিসা চালু করলো নয়াদিল্লি। রোববার থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনের স্লট খুলে দেওয়া হয়েছে। তবে সোমবার থেকেই মূলত পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ভিড় বাড়বে আবেদনকারীদের। পরিসংখ্যান বলছে বাংলাদেশিদের জন্য ভারত বিশ্বের অন্যতম বড় ভিসা সোর্স মার্কেট। 2023 সালে প্রায় 16 লাখ আর 2024 সালে প্রায় 17.5 লাখ বাংলাদেশি নাগরিক ভ্রমণ করেছে প্রতিবেশী দেশটিতে। কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ ও বিধিনিষেধের কারণে 2025 সালে এই সংখ্যা প্রায় 73% কমে যায়। আবারও চালু হওয়ায় তাই স্বস্তি প্রকাশ করেন ভিসা প্রত্যাশীরা। এটা ভালোর চোখে দেখছি আমরা, যেহেতু 2 বছর বন্ধ ছিল, 2 বছর পর তারা চালু করছে। যারা টুরিস্টে ঘুরতে যায় তাদের জন্য ভালো হয়েছে। আশা করা যায় কালকের মধ্যে কার্যক্রম শুরু হবে। আজকে আপনি সকাল এখান থেকে 5টা থেকে এখন বাজে 1:30টা, এখন থেকে মনে হচ্ছে যে আপনি 1 লাখ মানুষের কাছাকাছি। স্বাভাবিকভাবে যদি ট্যুরিস্ট ভিসা দেয় কোনো জটিলতা ছাড়া, তাহলে আমার মনে হয় 2 দেশের সাধারণ মানুষের জন্য উপকারী হবে এবং ভালোই হবে। সবাই তাদের প্রয়োজনীয় ব্যাপারগুলো মেটাইতে পারবে আর কি। ভারতের মেডিকেল পর্যটনেও বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। 2024 সালে 5 লাখের কাছাকাছি বাংলাদেশি নাগরিক চিকিৎসা ভিসায় ভারতে গিয়েছিলেন। তবে অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সারেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। আমিও ডাক্তার দেখিয়েছি ট্যুরিস্ট ভিসাতে 2014 সালে, কিন্তু মেডিসিন দিয়েছি, কিন্তু পার্মানেন্ট কোনো চিকিৎসা ওখানে দেবে না। তবে ট্যুরিস্ট ভিসার স্লট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। যে স্লটের মাধ্যমে যেটা ডুয়েল এন্ট্রির ক্ষেত্রে ছিল, যেটা যে স্লট ধরে তারপরে এটা ভিসার জন্য করতে হতো, এটা ট্যুরিস্টের জন্য চালু করা হয়েছে। সো এটা কাইন্ড অফ মানে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য খুবই টাফ হবে। কারণ 2024 সালের আগস্টের পর থেকে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির কারণে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম সীমিত করা হয়। তবে মেডিকেল, বিজনেস, জরুরি ও অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা তখনও চালু ছিল। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। থামছে না পুশিন, দেখা যাচ্ছে নতুন নতুন কৌশল। সীমান্তে বাড়ছে অস্থিরতা। গেল 3 দিনে মেহেরপুরের 2 সীমান্ত দিয়ে অন্তত 15 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ফেরত নিতে বাধ্য হয়েছে তারা। মেহেরপুরের শেওড়াতলা সীমান্ত, চারিদিকে ঝোপঝাড়, বাঁশবাগান আর জমিতে উঁচু ফসল। গেল 25 জুন ভোরে এই সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরদিন একই সময়ে পাশের ধলা সীমান্ত দিয়েও 3 জনকে পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। সীমান্তবর্তী মানুষেরা বলছেন নতুন নতুন কৌশলে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ। একই সীমান্ত দিয়ে নয়, নতুন নতুন জায়গা চিহ্নিত করে পুশিনের চেষ্টা করছে তারা। বেছে নেওয়া হচ্ছে রাত 3টা থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত মধ্যকার সময়। এই সময় বন্ধ করে দেওয়া হচ্ছে সীমান্তের আলো। মানুষ যখন ঘুম ঘুম ভাব আসে, সারা রাত ডিউটি করার পরে ক্লান্ত হয়ে যায়, ঘুম ঘুম ভাব আসে, কেউ নামাজে যায়, কেউ রেস্ট নেয়, ওই সময়টা তারা সুযোগটা মানে কাজে নেওয়ার চেষ্টা করছে। ওখানে তালা ওরা বন্ধ করে দিয়েছে, দিয়ে তখন তো আপনার অন্ধকার হয়ে গেছে। তখন যদি পার্টি দেয় তাহলে সাধারণ জনগণের কি করার আছে আর বিজিবি কি করা আছে। পাটের ভিতরে চলে আসছে, বুঝছেন, এই জায়গার সামনে পড়ছে না, বুঝছেন, আমাদের মেন সীমান্ত দিয়ে সবাইকার পাট। সীমান্তে এমন অস্থিরতা ভাবিয়ে তুলছে স্থানীয়দের। শূন্যরেখায় নিজ জমিতে কাজ করতে গিয়ে ভয় পাচ্ছেন কৃষকরা। নিজের জমিতে যদি কাজ করি তাও গুলি করবে বলে ভয় লাগছে। সবসময় বিএসএফ তারা তাদের উপর অতর্কিত হামলা করে কিনা, গুলি করে কিনা, এই হতাশায় আমরা ভুগতেছি। বিজিবি বলছে সীমান্তবর্তী মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। উঁচু ফসলের বিকল্প নিয়েও ভাবছেন তারা। স্থানীয় লোকজনের সাথে আমাদের কোলাবোরেশন বলেন, সবগুলা ক্ষেত্রেই আসলে এখন আমরা মোটামুটি আগের চাইতে অনেক বেশি গভীরভাবে এবং আরও অনেক বেশি কৌশলী কার্যকারীভাবেই পদক্ষেপগুলো নিয়েছি। বিশ্বাস যে এরা সফল হবে না। পুশিন রোধে সতর্ক অবস্থানে আছে বিজিবি, বাড়ানো হয়েছে নজরদারি। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
বলেছেন, সরকারি উদ্যোগের অভাবে দেশ জুড়ে বেড়েছিল হামের প্রকোপ, বন্ধ ছিল সুরক্ষামূলক টিকাদান কর্মসূচি। এদিন সারা দেশে একযোগে ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে একযোগে শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন। টিকার আওতায় আনা হবে 2,40,00,000 শিশুকে। সকালে শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে নিজ হাতে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারি উদ্যোগের প্রশংসা করেন শিশুদের অভিভাবকরা। আজকাল যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, তো তাই আমি আমার ইয়াকে যে উপর মানুষ জানাতেছি যে আমার ছেলেকে টিকাটা দিয়েছে, আমার জন্য অনেকটা খুশি হয়েছে। আমি বিগত 1 বছরে পাইনি, কারণ 1 বছরে ক্যাম্পিংও হয় নাই, যে কারণে আমরা জানি হামের প্রাদুর্ভাবও কিন্তু অনেকটা বের হয়েছে, বা আমাদের অনেক সন্তানও হারাইছে আমাদের কাছ থেকে। খারাপই মনে হয়েছে যে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে, অনেক খুশি। অভিভাবকদের মতো স্বাস্থ্যমন্ত্রীও শিশু সুরক্ষার বিষয়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান অন্তর্বর্তী সরকারকে। মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন D ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন A আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন A ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন A লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে মায়ের দুধের বিকল্প নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। এদিকে সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের 1905টি স্পটে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়। আমরা হাম রুবেলা টিকার সময় যেমন অ্যাম্বুলেন্সকে ব্যবহার করেছি, একইভাবে আমরা এইবারে যদি কোনো শিশু বা আমাদের সন্তানেরা তাকে বাদ পড়ে থাকে, তাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে আমরা এখানে তাদেরকে ভিটামিন A ক্যাপসুল আমরা খাওয়াবো। আগামী 4 দিন সারা দেশে চলবে ভিটামিন A+ ক্যাম্পেইন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় ভিটামিন A ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে 1 বছরের শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানি। পরে ভ্যানে করে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে শিশুটি ছিটকে পড়ে রাস্তায় গুরুতর আহত হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে স্বর্ণাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইতালির রাজধানী রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন সেই বেঁচে যাওয়া তরুণ আমির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া সেই জবানবন্দিতে আমির বলেছেন সেই ঘটনার লোমহর্ষক হত্যার বর্ণনা। নিহত দম্পতির বড় ছেলে আমির জানিয়েছেন, রাতে বাসায় ফেরার পরই তিনি অভিযুক্ত শাহাদাত হোসেনকে একটি দা হাতে দেখতে পান। এ সময় তার উপর ঝাঁপিয়ে পড়েন শাহাদাত। রক্তাক্ত অবস্থায় তিনি কোনো মতে পালিয়ে প্রতিবেশীদের সাহায্যে বেঁচে যান। সেই সুযোগে বাড়ির পেছনের বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় শাহাদাত। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাতের নাম ও পরিচয় ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতালিতে একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে এসে একজন ইতালিতে বসবাস করে হত্যাকাণ্ড ঘটিয়ে উধাও। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তাকে ধরতে সক্ষম হয়নি। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা অনেকে আতঙ্কিত, বিচলিত অবস্থায় রয়েছে। কেননা ইতালির মতো একটি নিরাপদ দেশে এরকম হত্যাকাণ্ড কখনোই ঘটেনি। প্রবাসী বাংলাদেশিদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন তাকে গ্রেফতার করে। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তার কোনো প্রকার হদিশ খুঁজে পায়নি। গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে
ইতালি পুলিশের যে প্রধান ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু আসামির ছবি প্রকাশ করেছে। প্রকাশ পাওয়ার পরে কিন্তু ইতালীয় গণমাধ্যম সহ বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে আসামির ছবি প্রচার করা হচ্ছে। ইসলামী ব্যাংক ইস্যুতে আবারও আন্দোলন শুরু হয়েছে। রোববার সকালে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন নতুন পরিচালনা পর্ষদ গঠনের সময়ক্ষেপণ করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ঘোষণার পর অস্থিরতা শুরু হয়। পরে চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল করলেও থামেনি আন্দোলন। রোববারও মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম। সৎ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ দ্রুত গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি ব্যাংকটির অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি ও পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে যেন আর নতুন করে কোনো ষড়যন্ত্র, নতুন করে সিঁড়ি মেনে খেলা না হয়। অবিলম্বে ব্যাংক গ্রাহকদের যে দাবি 2007 সালে পুরো যারা মালিক ছিল তাদের কাছে মালিকানা ফেরত দিতে হবে এবং সৎযোগ্য পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনে সময় ক্ষেপণ করছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের আস্থা অর্জন করবে যাদের নেতৃত্বে গ্রাহকরা আস্থাশীল হয়ে ইসলামী ব্যাংকে তাদের আমানত নিশ্চিন্তে রাখতে পারবে, কিন্তু বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা এতে বিশ্বাস করি যে উপরের কোন মহলের নির্দেশের জন্য বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করছে। পরে ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে পদযাত্রা করে সচেতন গ্রাহক ফোরাম। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল টুর্নামেন্টে অতিথিদের দাওয়াত নিয়ে বিরোধের জেরে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সংঘর্ষের জেরে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ফরিদপুর বরিশাল মহাসড়কে। ফরিদপুরে ভাঙ্গার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। দিনের আলো ফুটতেই অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় প্রায় 20 গ্রামের মানুষ। ধীরে ধীরে বেলা গড়াতে থাকে, সংঘর্ষও চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছোড়ে পুলিশ, তবে কাজ হয়নি তাতে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ইটপাটকেলের আঘাতে আহত হন 5 পুলিশ সদস্য। দোকানপাট বন্ধ, অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, তারপরে ইটপাট খেলে অনেকে আক্রান্ত হয়েছে। গতকালকে যে এই রাত্রে থেকে থানার কর্মকর্তারা এটা চেষ্টা করছে মিটানোর জন্য। সকালবেলা মানিকদা ইউনিয়নের যে 4 গ্রামের লোকজন এরাও এসে উপস্থিত হয়, যাতে দূরের লোকজন এরা এসে স্ট্যান্ডে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু তারপরেও যেটা ঘটার সেটা তো ঘটেই গেল। আমি হামিদদি বাস স্ট্যান্ডে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বাসে বসাছিলাম। পরে বিরক্ত হয়ে আমি বাস থেকে নেমে পড়ি। তারপর আর ফরিদপুর যাওয়া হয় না, আমি এখন এখানে অবস্থান করছি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষকারীরা ফরিদপুর বরিশাল মহাসড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বেলা 12:30টার দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এই কমিটি নিয়ে কে কমিটিতে থাকবে না থাকবে এই নিয়ে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য ছিল। এছাড়াও পুকুরে স্ট্যান্ডটা নিয়ে একটু সমস্যা আছে। 8টা 8:30টার দিকে উভয় পক্ষেরই প্রায় 1000 খানেক লোক নিয়ে তারা অলরেডি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা শোডাউন করতেছে। দুপক্ষের এই ঝামেলা থামানোর গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য অলরেডি দেশীয় অস্ত্র বা ওই যে ইটের আঘাতে কিছুটা আহত হয়েছে। শনিবার হামিরদি ইউনিয়নে একটি মাদক বিরোধী ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি দাওয়াত দেয়া নিয়ে বিরোধ থেকেই এমন রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত উভয় পক্ষের বেশ কিছু মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সকালে সদর উপজেলার উচাইল বাগেরহাটি এলাকায় আর্জেন্টিনা ও জর্দানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 20 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে। ফের ইরানের 2 শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
এদিকে চুক্তি ভঙ্গের অভিযোগে ইরানের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক সইয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার স্থাপনা সহ 10টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেন ট্রাম্প। ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকিও দেন তিনি। সমঝোতা স্মারকের শর্ত আবারও লঙ্ঘন করেছে ইরান। খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর সংযত আচরণ করতে পারব না। সফলভাবে শুরু করা কাজটির সামরিক সমাপ্তি টানতে বাধ্য হব। যদি তা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর শনিবার নতুন করে হামলা শুরু করে তারা। হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে তেহরান। কুয়েতের সামরিক বাহিনী বলছে তারা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। মার্কিন মিত্রদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি ইরান। যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে কোনো ধরনের শর্ত লঙ্ঘন হলে চলমান শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করা হবে বলেও সতর্ক করেছে তারা। আইআরজিসির দাবি, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে। নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। তবে এই পথে কোনো টোল নেওয়া হচ্ছে না, যার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ওয়াশিংটনও। এছাড়া এখনও ঝুলিয়ে রাখা হয়েছে ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়টিও। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ বা অন্য কোনো ফি চাইছে না এবং গ্রহণও করছে না। যদি এই তথ্য মিথ্যা হয়ে থাকে, তাহলে আলোচনা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই তীব্র উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে সমুদ্র নিরাপত্তার হুমকি মাঝারি থেকে বাড়িয়ে উদ্বেগজনক পর্যায়ে উন্নীত করেছে মার্কিন নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। কাজী শাহরিন, স্টার নিউজ। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে, আহত 3238। এখনও নিখোঁজ রয়েছেন 51,000 মানুষ। ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। এদিকে উদ্ধার কাজের ধীরগতিতে বাড়ছে ক্ষোভ। প্রতিটি জীবিত উদ্ধারই যেন একটি মিরাকেল। ভেনেজুয়েলার মাইকুটিয়া এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি, যেন বিশ্বাস করতে পারছেন না আবারও ফিরে পেয়েছেন নতুন এক জীবন। আরেক অলৌকিক আনন্দের মুহূর্ত তৈরি হয় যখন ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন কর্মীরা। ভূমিকম্পের 4 দিন পরও লা গুইরা এবং কারাকাসের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের সন্ধানে এখনও স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, কনক্রিটের স্তূপের নিচ থেকে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা ততটাই ক্ষীণ হয়ে আসছে। মেক্সিকো থেকে ইতোমধ্যে সাহায্যকারী দল এসে পৌঁছেছে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা তাদের সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে আরও সাহায্য যদি আসতে পারে তবে ভালো হয়, কারণ আমাদের এটি প্রয়োজন। যতটুকু বোঝা যাচ্ছে, এখনো কিছু মানুষ বেঁচে আছেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারী সরঞ্জাম বিশ্বমানের তুলনায় অত্যন্ত কয়েক দশক পুরনো, যা এই জটিল পরিস্থিতিতে উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে। তারা বলছেন যে সেখানে এখনো কিছু মানুষ বেঁচে আছেন, কিন্তু মনে হচ্ছে এই সমস্ত ধ্বংসস্তূপ সরানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই। আমি অনুরোধ করছি, দয়া করে এমন মানুষদের পাঠান যারা আমাদের সাহায্য করতে সক্ষম এবং তারা যেন খোঁজাখুঁজি বন্ধ না করেন। হাজারো ভেনেজুয়েলাবাসী এখনও বুকে তীব্র আশা নিয়ে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন, এই বিশ্বাসে যে তাদের প্রিয়জনরা হয়তো অলৌকিকভাবে এখনও বেঁচে আছেন এবং উদ্ধারের অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে ত্রাণের জন্য হাহাকার করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ। দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পাঠাতে দিনরাত পরিশ্রম করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সরকার বলছে, বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পৌঁছানো অব্যাহত আছে।
ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। দর্শকের এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।